আসসালামু আলাইকুম, স্বাগত জানাচ্ছি আরটিভির দুপুরের সংবাদে। আপনাদের সঙ্গে আছি আমি সিনথিয়া রহমান। ইরান ও ইসরায়েল যুক্তরাষ্ট্রের যুদ্ধ অষ্টম দিনে গড়ালেও হামলা পাল্টা হামলা চলছে পুরো দমে। এখন পর্যন্ত ইরানে নিহত হয়েছে ১৩৩২ জন। ইরান ছাড়া জোরদার হামলায় লেবাননেও নিহত হয়েছে কমপক্ষে ২১৭ জন। এদিকে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন, নিঃশর্ত আত্মসমর্পণ ছাড়া ইরানের সাথে কোনো চুক্তি বা যুদ্ধবিরতি হবে না। বিস্তারিত জানাচ্ছেন আব্দুল মালেক। রাত হলেই যেন আক্রমণ বাড়ে যুদ্ধক্ষেত্রে। শনিবার রাতেও ইরানের রাজধানী তেহরান সহ বেশ কয়েকটি স্থানে বিশাল বিস্ফোরণ দেখা দিয়েছে। এর মধ্যে ইরানের ব্যস্ততম মেহরাবাদ বিমানবন্দরেও হামলা চালিয়েছে ইসরায়েল যুক্তরাষ্ট্র। মৃত্যুর সংখ্যাও ছাড়িয়েছে হাজারের বেশি। মার্কিন সামরিক বাহিনী সেন্ট্রাল কমান্ড জানিয়েছে, এখন পর্যন্ত তারা ৩,০০০-এর বেশি লক্ষ্যবস্তুতে আঘাত করেছে, এমনকি ধ্বংস করেছে ৪৩টি ইরানি যুদ্ধজাহাজ। পাশাপাশি হামলা জোরদার করতে যুক্তরাজ্যের আরএফ ফেয়ারফোর্ট ঘাঁটিতে মার্কিন বিমান বাহিনীর অন্যতম শক্তিশালী ও দ্রুতগামী বোমারু বিমান B-1 ল্যান্সার পৌঁছেছে। এদিকে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন, ইরানের নিঃশর্ত আত্মসমর্পণ ছাড়া আর কোনো চুক্তি হবে না। ট্রাম্প তার সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম ট্রুথ সোশ্যালে একথা জানান। তিনি আরও বলেন, এরপর একজন মহান ও গ্রহণযোগ্য নেতা নির্বাচনের পর তিনি ইরানকে ধ্বংসের দ্বারপ্রান্ত থেকে ফিরিয়ে আনতে অক্লান্ত পরিশ্রম করবেন। তবে ট্রাম্পের হুঁশিয়ারির মধ্যেও পাল্টা হামলা অব্যাহত রেখেছে ইরান। নতুন করে ইসরায়েলের রাজধানী তেল আবিব সহ বিভিন্ন স্থানে হামলা চালিয়েছে তারা। ইসরায়েলও বেশ কিছু ইরানি ড্রোন ও মিসাইল ধ্বংস করার কথা স্বীকার করেছে। ইসরায়েল ছাড়াও সৌদি আরব, বাহরাইন, কাতার, ইরাক ও আরব আমিরাত সহ বিভিন্ন মার্কিন ঘাঁটি ও কৌশলগত স্থানে হামলা চালিয়েছে ইরান। সৌদি আরব জানিয়েছে, একাধিক ড্রোন ও ব্যালিস্টিক মিসাইল তারা ধ্বংস করেছে। শুধু ইরানেই নয়, লেবাননেও জোরদার বিমান হামলা চালাচ্ছে ইসরায়েল। নতুন করে রাজধানী বৈরুত ও দক্ষিণ লেবাননে তারা হামলা চালাচ্ছে। দেশটির বেকা অঞ্চলে ইসরায়েলি বিমান হামলায় নতুন করে ৩ জন নিহত হয়েছে। ইসরায়েলি হামলায় এখন পর্যন্ত দেশটিতে নিহত হয়েছে কমপক্ষে ২১৭ জন। এদিকে দেশটির সীমান্ত অঞ্চল ছেড়ে অন্যত্র চলে যাচ্ছেন অনেক বাসিন্দা। এদিকে ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ানের সঙ্গে টেলিফোনে কথা বলেছে রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। এ সময় সাবেক সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনির নিহত হওয়ার ঘটনায় শোক জানান তিনি। পরে বিবৃতিতে ইরানে যত দ্রুত সম্ভব যুদ্ধ সহিংসতা বন্ধ করতে এবং কূটনীতির পথে ফিরে আসতে উভয় পক্ষকে আহ্বান জানিয়েছে রাশিয়ার এই প্রেসিডেন্ট। আব্দুল মালেক, RTV। ইরান ইসরায়েল যুদ্ধের কারণে দেশে জ্বালানি তেল সংকট দেখা দিতে পারে, এমন সংকটের সংখ্যায় বাড়তি চাপ জ্বালানি তেলের পাম্পগুলোতেও। ১ থেকে ২ কিলোমিটারের দীর্ঘ পথ আর ২ থেকে ৩ ঘন্টার অপেক্ষায় মিলছে সরকার নির্ধারিত অকটেন বা পেট্রোল। বাহন সচল রাখতে নিরুপায় হয়ে এমন ভোগান্তি মাথা পেতে নিচ্ছেন ক্রেতারা। তবে সরবরাহে ঘাটতি নেই বলছেন পাম্প সংশ্লিষ্টরা। রিপোর্ট করেছেন জাহিদ রহমান। যুক্তরাষ্ট্র ইসরায়েল ইরান যুদ্ধে জ্বালানি সংকট হতে পারে এমন শঙ্কায় শনিবারও ভোর থেকে রাজধানীর ফুয়েল স্টেশনগুলোর সামনে ভিড় করেন গাড়ি ও মোটরসাইকেল চালকরা। দীর্ঘক্ষণ অপেক্ষায় নষ্ট হচ্ছে কর্মঘণ্টা। তবু বাধ্য হয়ে ২ লিটার তেলের জন্য মোটরসাইকেল আর ১০ লিটার তেলের জন্য প্রাইভেট কার চালকদের এমন অপেক্ষা। আমি গতকালকেও ২ বার আসছি এখানে, আসার পরে প্রায় ৩-৪ ঘন্টা বসে তেল পাই নাই, চলে গেছি। পরে আজকে সকালে আবার আসছি। ১.৫ ঘন্টা হয়েছে অলরেডি, আরও যাইতে মনে হয় আর ১.৫ ঘন্টা লাগবে। আমাদের এইভাবে দাঁড়িয়ে না থেকে বিকল্প কোনো পথ অবলম্বন করে আমাদের এই তেলের ব্যবস্থাটা করে দেওয়া। তেল মনে হয় প্রচুরই মজুদ আছে, আর মানুষও এখন এটা চাইবে না যে আর দীর্ঘমেয়াদী সিরিয়াল করে আবার তেল নিবে। চাহিদা বাড়লেও দাম বাড়েনি। জ্বালানি ব্যবসায়ীরা বলছেন, নেই সরবরাহ সংকটও। পাম্পের সরবরাহ তো আগের মতনই আছে, এখনো ডিপু তো খোলা নাই। শুক্র শনি ডিপু বন্ধ। এখন কালকে ডিপু খুললে বোঝা যাবে সরবরাহ কীরকম হয়। ডিজেল যদি পাইতাম তাহলে আমরা সবারে যেভাবে অকটেন দিচ্ছি এভাবে ডিজেলও দিতাম। সরকারের যথাযথ মনিটরিং আর বিকল্প ব্যবস্থায় জ্বালানি সরবরাহকে আরও গতিশীল করার দাবি ভুক্তভোগীদের। জাহিদ রহমান, RTV, ঢাকা। ইরান যুদ্ধের পরোক্ষ প্রভাব পড়তে শুরু করেছে বাংলাদেশে। কাতারের জ্বালানি আসা বন্ধ হওয়ায় বিপাকে সরকার। সংকট মোকাবেলায় স্পট মার্কেট থেকে কিনতে হচ্ছে উচ্চ মূল্যের LNG। এতে রিজার্ভের উপর বড় চাপ পড়ার আশঙ্কা বিশেষজ্ঞদের। যদিও অর্থনৈতিক চ্যালেঞ্জ মোকাবেলায় সবার আগে জ্বালানি সরবরাহ নিশ্চিতের পরামর্শ তাদের। এছাড়াও দিয়েছেন অভ্যন্তরীণ জ্বালানি উৎপাদন বাড়ানোর তাগিদ। সর্দার রাজীবের রিপোর্টে বিস্তারিত।
মধ্যপ্রাচ্যে চলমান রক্তক্ষয়ী যুদ্ধে বন্ধ রয়েছে বিশ্ব জ্বালানি পরিবহনের অন্যতম গুরুত্বপূর্ণ পথ হরমুজ প্রণালী। এতে মধ্যপ্রাচ্য নির্ভর বাংলাদেশের জ্বালানি খাতে বাড়ছে শঙ্কা। গ্যাস সংকটে দেশে বিদ্যুৎ উৎপাদনে চাপ বাড়ছে। সাময়িকভাবে বন্ধ রয়েছে ঘোড়াশাল সহ 5টি সার কারখানা, দেয়া হয়েছে বিদ্যুৎ সাশ্রয়ের নির্দেশনাও। জ্বালানি সংকটে তৈরি হয়েছে শিল্প উৎপাদন ব্যাহত হওয়ার শঙ্কা। পরিস্থিতি মোকাবেলায় স্পট মার্কেট থেকে বাড়তি দামে এলএনজি আমদানি করছে সরকার। পেট্রোবাংলা বলছে মার্চে বড় ধরনের কোনো গ্যাস সংকট নেই। মধ্যপ্রাচ্য থেকে 6টি এলএনজি জাহাজ আসার কথা থাকলেও পাওয়া যাচ্ছে 4টি। বাকি 2টির চাহিদা মেটাতে স্পট মার্কেট থেকে এলএনজি কেনা হচ্ছে। এদিকে মার্চে মধ্যপ্রাচ্য থেকে 2 লাখ মেট্রিক টন তেল আসার কথা থাকলেও এসেছে মাত্র 1 লাখ মেট্রিক টন। যদিও বিপিসি জানিয়েছে চীন সহ 4 দেশ থেকে পরিশোধিত তেল সরবরাহ অব্যাহত থাকবে। অন্যদিকে এলএনজি সংকটের সুযোগে এলপিজির দাম বাড়ানোর দাবি জানিয়েছেন আমদানিকারকরা। সব মিলিয়ে দেশের অর্থনীতিতে চাপ বাড়ার আশঙ্কায় বিশেষজ্ঞরা। জ্বালানির ডিসরাপশনের ঝুঁকি সৃষ্টি হয়েছে। যেই জ্বালানির ডিসরাপশন থেকে অর্থনীতিতে ব্যাপক একটা প্রভাব পড়তে পারে, আমাদের ডলার রিজার্ভ সেটার উপর একটা ব্যাপক প্রেশার পড়বে। আমরা একটা ম্যাক্রো ইকোনমিক চ্যালেঞ্জ মোটামুটি প্রাথমিক স্থিতিশীলতা এনে সেখান থেকে বের হওয়ার চেষ্টা করছি। এখন যদি আবার রিজার্ভের উপর ব্যাপক চাপ পড়ে তাহলে আমরা কিন্তু একটা ম্যাক্রো চ্যালেঞ্জে আবার নতুন করে ঢুকে যেতে পারি। উদ্ভূত পরিস্থিতি নিয়ে ক্যামেরার সামনে কথা বলেননি সংশ্লিষ্ট কর্মকর্তারা। তবে সংকট মোকাবেলায় প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার কথা জানিয়েছেন তারা। বিশেষজ্ঞরা বলছেন দীর্ঘমেয়াদে জ্বালানি নিরাপত্তা নিশ্চিতে বিকল্প উৎস থেকে আমদানির পাশাপাশি অভ্যন্তরীণ উৎপাদন বাড়ানো জরুরি। মালয়েশিয়া, ব্রুনেই এই সমস্ত দেশগুলোকে হয়তো ব্যবহার করার প্রয়োজন পড়বে এবং সেক্ষেত্রে সেই জায়গাটি বাংলাদেশ একটু দ্রুত এখনই যদি আগামী যে কন্ট্রাক্টগুলো রয়েছে কন্ট্রাক্টের আলোকে যে দেশগুলো থেকে তার সরবরাহ দরকার বা বাড়তি সরবরাহ দরকার এই আলোচনাটি বাংলাদেশ আগে থেকে করে রাখতে পারে। এই নতুন গ্যাস ক্ষেত্র অনুসন্ধান অনশোর এবং অফশোর অত্যন্ত দ্রুততার সহিত এই গ্যাস অনুসন্ধানের ব্লক যে অ্যালোকেশন এটা করতে হবে। দেশের জ্বালানির প্রায় 70% আমদানি নির্ভর, যার বড় অংশই আসে কাতার সহ মধ্যপ্রাচ্য থেকে। সর্দার রাজীব, আরটিভি, ঢাকা। এবার অন্যান্য প্রসঙ্গ। প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারম্যান তারেক রহমানের কারাবন্দী দিবস আজ। রাজনৈতিক অস্থিরতায় 2007 সালের এই দিনে ক্যান্টনমেন্টের মইনুল রোডের বাসা থেকে তাকে গ্রেফতার করেছিল সেনা সমর্থিত 1-11 সরকার। 1.5 বছর কারাবন্দী থাকা অবস্থায় নির্মম নির্যাতনের শিকার হন তারেক রহমান। 17 বছরের নির্বাসনের দেয়াল ভেঙে দেশে ফিরে জয় করেন মানুষের মন। রাষ্ট্র ক্ষমতার শীর্ষে থাকা তারেক রহমানের কারাবন্দী জীবন সংগ্রামের কথা তুলে ধরছেন মাইদুর রহমান রুবেল। গত বছরের 25 ডিসেম্বর মহানায়কের আগমন ঘিরে উন্মাদনায় ভেসেছিল দেশের মানুষ। কোটি মানুষের ভালোবাসায় বিশ্ব জেনেছিল 56,000 বর্গমাইলের নতুন কান্ডারি এসেছে লাল সবুজের বাংলাদেশে। 2007 সাল রাজনৈতিক অস্থিরতার মধ্য দিয়ে 11 জানুয়ারি ক্ষমতা গ্রহণ করেন সেনা সমর্থিত মঈনুদ্দিন ফখরুদ্দিন সরকার। সে সময় 7 মার্চ ভোরে বিনা ওয়ারেন্টে মইনুল রোডের বাসা থেকে আটক করা হয় তারেক রহমানকে। দেশি বিদেশি ষড়যন্ত্রে রাজনীতি থেকে সরিয়ে দিতে করা হয় 13টি মামলা। 6 মামলায় 13 দিনের রিমান্ডে নিয়ে করা হয় অমানবিক শারীরিক ও মানসিক নির্যাতন। দেশ ও রাজনীতি ছাড়ার চাপও দেওয়া হয় তারেক রহমানকে। চিকিৎসকদের দেয়া মেডিকেল রিপোর্টে বলা হয় নির্যাতনে তারেক রহমানের মেরুদণ্ডের 2টি হাড় ভেঙে গেছে, বেঁকে গেছে কয়েকটি হাড়, কমেছে মেরুদণ্ডের 33টি হাড়ের দূরত্ব। চোখ ও হৃদযন্ত্রের নানা সমস্যার কথাও উল্লেখ করা হয় সেই রিপোর্টে। স্বাস্থ্যের অবনতি হতে থাকলে রাজপথে আন্দোলনের চাপে 1-11 সরকার মুক্তি দিতে বাধ্য হয় তারেক রহমানকে। 11 সেপ্টেম্বর রাতে উন্নত চিকিৎসার জন্য অসুস্থ তারেক রহমানকে নেওয়া হয় যুক্তরাজ্যে। 2024 সালের জুলাই গণঅভ্যুত্থানে শেখ হাসিনা দেশ ছেড়ে পালিয়ে গেলে তারেক রহমান জীবন যুদ্ধে সংগ্রাম করে নির্বাসিত জীবন থেকে উঠে আসেন ক্ষমতার কেন্দ্রবিন্দুতে। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে তারেক রহমানের নেতৃত্বে বিএনপি নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা অর্জন করে। ঘটনাবহুল রাজনৈতিক জীবনে নানা প্রতিকূলতা পেরিয়ে তারেক রহমান গত 17 ফেব্রুয়ারি দেশের 11তম প্রধানমন্ত্রী হিসেবে শপথ গ্রহণ করেন। তারেক রহমান সশস্ত্র চিত্রে শপথ করিতেছি যে মাইদুর রহমান রুবেল, আরটিভি, ঢাকা।
সংসদের খারাপ সংস্কৃতি থেকে বিএনপি বেরিয়ে আসতে চায় বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী ও বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমদ। তিনি বলেন, নতুন সংসদ সদস্যরা জনপ্রত্যাশা পূরণে যেন কাজ করতে পারে সেই লক্ষ্যে তাদের প্রশিক্ষণ দেওয়া হচ্ছে। দুপুরে গুলশানে বিএনপি কার্যালয়ের সামনে তিনি এসব কথা বলেন। তথ্যমন্ত্রী জহিরুদ্দিন স্বপন জানান, 12 মার্চ জাতীয় সংসদের প্রথম অধিবেশনের রীতি অনুযায়ী ভাষণ দেবেন রাষ্ট্রপতি। প্রথমবার নির্বাচিত দলীয় সংসদ সদস্যদের সংসদীয় কার্যক্রম, বিল, বাজেট ও সম্পর্কে ধারণা দিতে 2 দিনের প্রশিক্ষণ কর্মশালার শেষ দিনে কর্মসূচি চলছে আজ। সকালের সেশনে ঢাকা জেলা, ময়মনসিংহ এবং ফরিদপুর জেলার সংসদ সদস্যরা অংশ নিয়েছেন। বিকেলের সেশনে থাকবেন সিলেট, কুমিল্লা ও চট্টগ্রাম অঞ্চলের সংসদ সদস্যরা। তারা যাতে সঠিক ভূমিকা পালন করে এবং পার্লামেন্টারি কালচারটা আমরা যাতে মেনটেন করতে পারি এবং খুব ভালো কালচারের মধ্য দিয়ে অতীতের কিছু ব্যাড কালচারকে আমরা রিমুভ করতে পারি, সেই জন্য আমরা নিজেদের মধ্যে আলাপ আলোচনা করি। এটাকে পির লার্নিং বলে আর কি, নিজেরা আলাপ করি এবং শিখি। দেশের প্রচলিত নিয়ম অনুযায়ী, আমাদের দেশের সংসদীয় ব্যবস্থা অনুযায়ী সংসদের প্রথম অধিবেশনে রাষ্ট্রপতি বক্তব্য দিবেন। এ ব্যাপারে সমস্ত প্রস্তুতি সম্পন্ন হয়ে গেছে। অবসান ঘটতে যাচ্ছে প্রতীক্ষার। এখন অপেক্ষা সেই মহেন্দ্রক্ষণের, যে সময় হাতে পাবে ফ্যামিলি কার্ড। পাইলট প্রকল্পের সফল বাস্তবায়নের পর পর্যায়ক্রমে 5 কোটি পরিবারের হাতে পৌঁছবে এই কার্ড। দেশের প্রান্তিক ও নিম্ন আয়ের পরিবারকে সামাজিক সুরক্ষার আওতায় আনার লক্ষ্যে পরীক্ষামূলকভাবে এই প্রকল্প হলেও পর্যায়ক্রমে সকল নারীকে আনা হবে এর আওতায়। এরই মধ্যে সকল আয়োজন সরকার সম্পন্ন করেছে বলে জানিয়েছেন সমাজ কল্যাণ প্রতিমন্ত্রী ফারজানা শারমিন। মাইদুর রহমান রুবেল জানাচ্ছেন বিস্তারিত। নারীর ক্ষমতায়ন যতটা না মুখে মুখে করে গেছে আগের সরকার, বাস্তবতা ছিল তার পুরোটাই উল্টো। যেন কাজের গরু কিতাবেই থাকে, গোয়ালে নয়। কথার বৃত্ত ভেঙে এবার নারীর ক্ষমতায়নে মন বিএনপি সরকারের। প্রধানমন্ত্রী তারেক রহমান নির্বাচনের আগেই ইঙ্গিত দিয়েছেন মমতায় মাখা ক্ষমতার কথা। এই দেশের মায়েরা যত অর্থনৈতিকভাবে সমৃদ্ধশালী হবে, তত এই দেশ সমৃদ্ধশালী হবে। পরিবারের মা বা নারী প্রধানকে এই কার্ডের সুবিধাভোগী হিসেবে গণ্য করা হবে বলে জানিয়েছেন তারেক রহমান নিজেই। তাছাড়া ভূমিহীন, গৃহহীন, প্রতিবন্ধী পরিবার, হিজড়া, বেদে, ক্ষুদ্র নিগোষ্ঠী এবং স্বল্প জমির মালিক পরিবারগুলো পাবে অগ্রাধিকার। নারীর ক্ষমতায়ন ও নারীকে অর্থনৈতিক স্বাবলম্বী করে গড়ে তোলার লক্ষ্যে দেয়া হচ্ছে কার্ড। বিএনপির অন্যতম নির্বাচনী অঙ্গীকারও এটি। বিএনপি বিশ্বাস করে, মায়ের হাতে যদি শক্তি থাকে, পরিবার হবে সমৃদ্ধশালী। বিনামূল্যে আবেদন করে পাওয়া যাবে ফ্যামিলি কার্ড। ঢাকা সহ 13টি এলাকায় প্রায় 6,500 দরিদ্র পরিবারকে পাইলট পর্যায়ে দেওয়া হবে এই কার্ড। ত্রুটি বিচ্যুতি শুধরে বাড়ানো হবে পরিধি। আমাদের আরো যে সামাজিক নিরাপত্তা কার্ড যেগুলো আছে, সামাজিক সুরক্ষা কার্ড যেগুলো আছে, এগুলোকে যদি আমরা ইন্টিগ্রেটেড সিস্টেমে নিয়ে আসতে পারি, তাহলে কিন্তু আমাদের ওখানে অনেক কিছু সাশ্রয় হয়। নতুন সরকার কোথা থেকে আনবে ফ্যামিলি কার্ডের অর্থ, তা জানালো সমাজ কল্যাণ প্রতিমন্ত্রী। পাইলটিং এর জন্য ফুল বাজেট থেকে শুরু করে সবকিছু আমাদের এলোকেশন হয়ে গেছে আলহামদুলিল্লাহ। 10 তারিখে এটা আমরা লঞ্চিং করব। 4 মাস পরে তো আমাদের আবার একটা বছর শুরু হচ্ছে, তখন আমরা বাজেট এলোকেশনের মধ্যে করব। ফ্যামিলি কার্ডের টাকা সরকারের কাছ থেকে সরাসরি যাবে সুবিধাভোগীদের কাছে, থাকবে না মধ্যস্থতাকারী, যার ফলে 9/6 কোনো সুযোগ থাকছে না বলেও জানান এই প্রতিমন্ত্রী। গভর্নমেন্ট টু পার্সন, G2P, সরাসরি এটা মানুষের কাছে বেনিফিটে পৌঁছে যেতে পারে, এটা আমরা করার চেষ্টা করছি। তো এটা করতে গেলে অবশ্যই আমাদেরকে পরিকল্পনা, আমাদের অবশ্যই যেটা আছে সেটা না, পরিকল্পনা না থাকলে তো আমরা সরকার গঠনের 7 দিনের মাঠে স্টার্ট করতে পারতাম না। বয়স্ক ভাতা কিংবা বিধবা ভাতা সবই একই কার্ডের আওতায় আনা কিংবা সুবিধা পছন্দ করার অধিকার কার্ড গ্রহীতার থাকবে বলেও জানান ফারজানা শারমিন। যদি কোনো মহিলা এখন বিধবা ভাতা পেয়ে থাকেন, সেক্ষেত্রে আমরা তাকে চয়েস দেব, আপনি কোনটা রাখতে চান। স্বাভাবিকভাবেই কিন্তু তিনি ফ্যামিলি কার্ডটা রাখতে চাইবেন, কারণ ওই ভাতার থেকে এই ভাতার পরিমাণটা অনেক বেশি। ডুপ্লিকেশনটা, ডাবল ডিপিংটা যেন আমরা অ্যাভয়েড করতে পারি, সেই জন্য এই সিস্টেমটা করা হয়েছে। সচ্ছল পরিবার কার্ড গ্রহণ না করলে তাদের জন্য ভিন্ন মর্যাদার চিন্তা থাকবে সরকারের। ভালোভাবে ইন্টারন্যাশনাল স্ট্যান্ডার্ড নিয়ে আমরা করছি। মাইদুর রহমান রুবেল, আরটিভি, ঢাকা। সরকারি হাসপাতালে দায়িত্বরত ডাক্তাররা ঠিক সময়ে উপস্থিত থাকছেন কিনা তা দেখতে সরাসরি হাসপাতালে ছুটে গেছেন স্বাস্থ্যমন্ত্রী সরদার সাখাওয়াত হোসেন বকুল। সকাল 8:30টায় নরসিংদীর পলাশ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে আকস্মিক সফরে যান তিনি। এ সময় হাসপাতালটির জরুরি বিভাগ, রোগীদের ওয়ার্ড সহ ডাক্তারদের চেম্বারগুলো পরিদর্শন করেন তিনি। তবে দীর্ঘ 1 ঘন্টা অবস্থান নিয়েও হাসপাতালটিতে বেশিরভাগ ডাক্তারদের উপস্থিতি না পেয়ে দুঃখ প্রকাশ করেন তিনি। মাত্র 24 ঘন্টা আগে একটা রিপোর্ট হওয়ার পরেও ভাবছিলাম যে সব ডাক্তার পাবো,
ডিউটি বাউন্ড পাবো সবাইকে, কিন্তু সেটা পাই নাই। ডাক্তারস আছে 21 জন, 7 জনের অ্যাবসেন্ট আছে। সবার সাথে আলাপ করে নিয়ম অনুযায়ী যা করা যায় তাই করব। দুপুরের সংবাদ এ পর্যন্তই। জেলা সংবাদ বিকেল 4:45টায় দেখার আমন্ত্রণ রইল। ধন্যবাদ সবাইকে।